আসসালামু আলাইকুম দর্শক, অন্যান্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোন গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গে এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানির ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজিয়ে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিম বাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিম বাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই তিনজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মরে আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করুন। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি কেন? আমাদের মার্কেটে যে ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হওয়াতে পশ্চিম বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো। গরু কিনতে হবে, মদি খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না আমার কথা। ভারতবর্ষের বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি
যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়, অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে, আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80 লক্ষ পরিবার এই ঈদ উল আজহা কিংবা বকরি ঈদে পশু কুরবানি করে থাকে। আর যদি আমরা এই প্রতি পরিবার 1 কোটি 80 লক্ষ পরিবার মোটামুটি ভাবে গড়পড়টা 15,000 টাকা করে কোরবানির জন্য খরচ করে থাকে, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। 27,000 কোটি টাকার কেবলমাত্র প্রাণী কেনার জন্য, অর্থাৎ যে প্রাণীকে কোরবানি দেওয়া হবে, সেই ছাগল, উট, দুম্বা, গরু, নানান ধরনের প্রাণী যেগুলোকে কোরবানি করা হয়, সেই প্রাণী কেনার জন্যই ভারতবর্ষে প্রতি বছর খরচ হয় 27,000 কোটি টাকা। এবার আসি আমরা পশ্চিম বাংলার কথায়। পশ্চিম বাংলায় সেই টাকার পরিমাণ কি কত? পশ্চিম বাংলায় প্রতি বছর কোরবানির প্রাণী কেনার জন্য খরচ হয় 3,861 কোটি টাকা। পশ্চিম বাংলায় এই 1 মাসের মধ্যে কোরবানি ঈদের বা ঈদ উল আজহার ঠিক 1 মাস আগে মুসলিম পরিবারগুলো এই 3,861 কোটি টাকা দিয়ে প্রাণী কিনে থাকে শুধুমাত্র কোরবানি করার উদ্দেশ্য নিয়ে। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিম বাংলায় মাত্র 20 দিনের মধ্যে বিভিন্ন পশুপালনকারী পরিবার, যাদের জীবিকা এই গরু পালন করা, ছাগল পালন করা, সেই সমস্ত পরিবার তারা 3,861 অর্থাৎ 4,000 কোটি টাকার বাণিজ্য করে থাকে এই কটা দিনের মধ্যে। তার উপরে হাতুড়ি চালিয়েছে এই পশ্চিম বাংলার নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা আসি অপর তথ্যে। অধিকাংশ মানুষই মনে করেন ভারতবর্ষে গরু পালনে এগিয়ে আছে উত্তরপ্রদেশ, কিন্তু সেই তথ্য সঠিক নয়। সঠিক তথ্য এই যে পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে সর্বপ্রথম অর্থাৎ 1 নম্বর জায়গায় অবস্থান করছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলায় বর্তমানে 1,91 লক্ষ মতো গরু মহিষ আছে। প্রায় 2 কোটির মতো এই প্রাণী তারা কারা পালন করছেন? পশ্চিম বাংলার বর্তমানে যে 2.5 কোটি পরিবার রয়েছে, আর এই 2.5 কোটি পশ্চিমবঙ্গের পরিবারের মধ্যে 80 লক্ষ পরিবার সরাসরি কোনো না কোনো ভাবে এই পশুপালনের সঙ্গে যুক্ত। আবার যদি আমরা এটাকে ধর্মীয় বিন্যাস করি, এই 80 লক্ষ পরিবার যারা পশুপালন করেন তাদের মধ্যে সিংহভাগই হচ্ছেন হিন্দু পরিবারের মানুষজন, যাদের জীবিকা পশুপালন করা, এবং তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা, উৎসব পার্বণ সমস্ত কিছুর খরচ আসে এই পশু পালন করে। বিশেষ করে কোরবানির সামনে তাদের পালন করা প্রাণীকে বিক্রি করে ভালো অঙ্কের টাকা লাভ করেন এবং সেই টাকা দিয়ে সারা বছরে তাদের সংসার চলে। স্বাভাবিকভাবে যখন এই কোরবানির গরু বিক্রি হচ্ছে না পশ্চিম বাংলায়, তখন লক্ষ লক্ষ হিন্দু পরিবারে হাহাকার, কান্না, মৃত্যু, এক ভয়াবহ চিত্র তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে সমস্ত পরিবার গরু পালন করছিলেন বাণিজ্যিক ভিত্তিতে, ব্যাংক থেকে সরকারিভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছিল, কামধেনু প্রকল্পে বিপুল পরিমাণ টাকা ঋণ দেওয়া হয়েছিল। সরকারি বেসরকারি নানান সংস্থা থেকে এই সমস্ত পশুপালনকারী পরিবারের মানুষজন তারা ঋণ নিয়েছিলেন গরু কিনতে, গরুর গোয়াল ঘর নির্মাণ করা,
তাদেরকে প্রতিদিনে খাবার জোগানো, ওষুধ পালা, চিকিৎসা করা, নিত্যদিনের রাখাল পাখালে খরচ করা, সব মিলিয়ে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় এই গরুর পালনের ক্ষেত্রে। আর হঠাৎ করে গরু যদি বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে ওই সমস্ত খাটালের মালিকরা ওই গরুগুলি নিয়ে কি করবেন? তারা কি 14 বছর পর্যন্ত ওই গরুগুলোকে পালন করবেন? তাহলে 14 বছর পর যদি গরু বিক্রি করতে হয়, সেই গরুর দাম তারা কি পাবেন? কারণ এমনিতেই গরুর কোনো দাম নেই। এই দিশেহারা অবস্থায় পড়েছে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ পরিবার, যার কোনো উত্তর নেই তাদের কাছে। এমনকি সরকারও সেই সমস্ত হিন্দু পরিবারকে কোনো দিশা দেখাতে পারছেন না। আপনারা অনেকেই জানেন, তবু আরো একবার বর্তমান সরকারের যে কপটতা, হিপোক্রেসি, বিশেষ করে পশু হত্যাকে নিয়ে, সেটা আরো একবার আপনারা দেখায়। 2025 সাল ভারতবর্ষ বিদেশে বিফ রপ্তানিতে গোটা পৃথিবীতে 3য় অবস্থানে ছিল। ব্রাজিল সারা পৃথিবীতে এই বিফ রপ্তানিতে 1 নম্বর স্থানে ছিল, অস্ট্রেলিয়া 2 নম্বরে ছিল এবং ভারতবর্ষ দেখছে ইন্ডিয়া 3য় অবস্থানে ছিল। পশ্চিমবঙ্গে যখন গরু এবং মহিষ হত্যা করা সরকারিভাবে ব্যান করা হচ্ছে, সেই সময় ভারতবর্ষ বিশ্বে মাংস রপ্তানিতে 3 নম্বর অবস্থান গ্রহণ করছে। এটা কত বড় হিপোক্রেসি! এবং এক বছরে ভারতবর্ষ 1560,000 টন মাংস বিদেশে রপ্তানি করেছে এবং বিপুল পরিমাণের মুনাফা অর্জন করেছে। এখন মজার বিষয় হলো, এই কাজটা কারা করছেন? বিদেশে মাংস রপ্তানি কারা করতে পারবেন? বড় বড় ব্যবসায়ী, যাদের বিরাট বড় পরিকাঠামো রয়েছে, উন্নত কসাইখানা রয়েছে, যেখানে মাংস কেটে উন্নতভাবে প্যাক করে বিদেশে রপ্তানি করতে পারবেন। আর সেই সমস্ত কোম্পানি বিপুল পরিমাণে টাকা রোজগার করে বিজেপি পার্টিকে বিপুল পরিমাণে চাঁদা দিতে পারবে। অতীতে রেকর্ড আছে যেখানে 250 কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে এই মাংস রপ্তানিকারক কোম্পানিগুলো। কিন্তু সাধারণ গরিব হিন্দু যাদের পরিবার চলে 2-4টি গরু পালন করে, সেই সমস্ত পরিবারের মানুষজন, তারা তো আর বিজেপি দলকে চাঁদা দিতে পারবে না। স্বাভাবিকভাবেই তাদের কথা কিন্তু এই সরকার একেবারে ভাবতে প্রস্তুত না। চলুন পরিশেষে এবার আমরা আইনের বিষয়টা একবার দেখে নিই। বর্তমান রাজ্য সরকার গো হত্যা বন্ধে যে নির্দেশিকা জারি করেছে, এটি কিন্তু বর্তমান সরকার তৈরি করেনি। 1950 সালে পশ্চিমবঙ্গ সরকারেরই গো হত্যা বন্ধের একটি আইন ছিল। 2018 সালে এসে রাজ্যশ্রী চৌধুরী বলে একজন ব্যক্তি, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলা করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলায় যে রায় দিয়েছিলেন বিচারক মণ্ডলী, সেই 2018 সালে সেই রায়কে বর্তমান রাজ্য সরকার নতুন করে আরো একবার সার্কুলেট করেছেন। যে নির্দেশিকায় খুব স্পষ্ট করে বলা হয়েছে, নো পারসন শ্যাল স্লটার এনি অ্যানিমাল, thereby meaning bulls, bullocks, cows, calves, male and female, buffaloes, buffalo calves and castrated buffaloes। এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে, কোন পশ্চিমবঙ্গবাসী কোনোভাবে গরু, গরুর বাছুর, মহিষ বা মহিষের বাছুর হত্যা করতে পারবে না, যদি না, একটি শর্ত রয়েছে, একেবারে ব্যান তা নয়, যদি না সেই ব্যক্তি প্রমাণ করতে পারে যে প্রাণীকে হত্যা করতে চাইছেন সেই প্রাণীটির বয়স 14 বছরেরও অধিক, অথবা তার শরীরে বড়সড় অসুখ থাকার কারণে শারীরিকভাবে সে কাজ করতে অক্ষম। আর শুধু এখানেই যথেষ্ট না, এই মর্মে ওই ব্যক্তিকে পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা মিউনিসিপাল চেয়ারম্যানের এবং তার সঙ্গে একজন ভেটেরিনারি সার্জনের সাক্ষ্য, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর এই সার্টিফিকেট আনার পর ওই ব্যক্তি যদি সত্যি সত্যি পশু হত্যা করতে চায়, যে কোনো জায়গায় করতে পারবেন না, তাকে সরকারের অনুমোদন প্রাপ্ত যে কসাইখানা, সেখানে গিয়ে ওই পশু বধ করতে হবে। এই হচ্ছে নির্দেশিকা। আর এই নির্দেশিকা ঘিরেই বর্তমানে পশ্চিমবাংলায় ব্যাপক সংকট শুরু হয়েছে। সেই সংকট রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। আমাদের ইরান যুদ্ধের নামদারির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি টক্কর শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প যখন বলছে ইরান যুদ্ধ আমেরিকার জন্য আর্মাগাডন, অর্থাৎ ধর্মযুদ্ধ, অথচ এই ধর্মযুদ্ধে আমেরিকার যারা গরিব মানুষ, তাদের রক্ত শোষণ করে আমেরিকার যারা এলিট ক্লাস, যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক, অস্ত্র ব্যবসায়ীদের পকেট মোটা করছে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে গিয়ে। যখন যীশু খ্রিস্ট গরিব, আর্তপীড়িত, অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবার কথা বলেছে সারা জীবন, সেখানে
এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমেরিকা ধর্মযুদ্ধ লড়ছে ইরানের বিরুদ্ধে, অথচ আমেরিকার গরিব মানুষদের জীবন সর্বশান্ত করছেন ট্যাক্সের পয়সায় যুদ্ধ করে। ওদিকে ইরান হামলা করার পর যখন হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল, বিশ্বের বাজারে জ্বালানি সংকট এবং তেলের দাম বাড়ার ফলে আমেরিকার সাধারণ মানুষের জীবন তখন হাঁসফাঁস করছে। আর এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জোহরান কোয়ামে মামদানি। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জোহরান মামদানি, কারণ তিনি মনে করেন আমেরিকার জন্য, আমেরিকাবাসীর জন্য ইরান যুদ্ধ সর্বনাশা। ইসরায়েল ফার্স্ট পলিসি অনুসরণ করে এই আমেরিকা বিরোধী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে লড়ছেন কেবলমাত্র ব্যক্তিগত আখের গোছানোর জন্য এবং আমেরিকার ধনী ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আমেরিকার বিদেশ নীতির এই নির্মম সত্যকে তিনি তুলে ধরেছেন মূল্যবান কথার মাধ্যমে। মামদানি স্ল্যামস ইরান ওয়ার ইকোজ টুপ্যাক, উই অলওয়েজ হ্যাভ মানি। মামদানি বলেছেন আমাদের অর্থাৎ আমেরিকার অনেক টাকা রয়েছে, কি জন্য? ফর ওয়ার, যুদ্ধ করবার জন্য আমেরিকার প্রচুর টাকা রয়েছে, অথচ and not to feed the poor, আমেরিকার গরিব মানুষের খাওয়া পড়ার জন্য, তাদের বাসস্থানের জন্য আমেরিকার সরকারের কাছে কোনো পয়সা নেই। অথচ বিদেশে শিশুদের খুন করবার জন্য, নিরীহ মানুষ খুন করবার জন্য আমেরিকার কাছে অঢেল পয়সা রয়েছে। তাই এনাফ ইজ এনাফ, এই কথা বলেছেন জোহরান মামদানি। তিনি ইরান যুদ্ধের সরাসরি বিরোধিতা করে এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে ঝড় তুলে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ডুবন্ত নৌকা, তার জনপ্রিয়তা ইতিমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। আর সেই পরিস্থিতিকে আরো বিপর্যস্ত করে তুলেছেন জোহরান মামদানি। জোহরান মামদানি সেই রাজনীতিবিদ যিনি বদলান না। ভোটে জিতেই যিনি বলেছিলেন আই অ্যাম ইয়াং, I am Muslim and I am a democratic socialist and I refuse to apologize for any of these. ঠিক তিনি যে দাবি করেছিলেন যে তিনি ধর্মীয় প্রচারে মুসলিম এবং রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, অর্থাৎ তিনি সাম্যে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নিউ ইয়র্ক শহরে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা, গরিব শ্রমজীবী মানুষ যারা, তাদের জীবন সংগ্রামের সঙ্গী হওয়ার জন্যই তিনি রাজনীতিতে এসেছেন বলে ঘোষণা করেছিলেন। জয়ী হওয়ার পরেও যখন সারা পৃথিবীতে, বিশেষ করে তৃতীয় বিশ্বে আমরা দেখেছি ভোটে জয়ী হওয়ার পর কিভাবে রাজনৈতিক নেতৃত্বের পচন ধরে, পচা গলা এই গণতন্ত্রকে বাঁচানোর এক অসম লড়াই নেমেছেন জোহরান মামদানি, যিনি জয়ী হবার পর গরিব মানুষদের লড়াইকে আরো শক্তিশালী করেছেন এবং নিউ ইয়র্ক শহরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন জোহরান মামদানি তার প্রত্যেকটিকে তিনি পূরণ করে চলেছেন নিঃশব্দে। গোটা পৃথিবী হতবাক এই যুবকের প্রাণ শক্তি এবং জবাবদিহিতার রাজনীতির চরিত্র দেখে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো গিরগিটি লজ্জিত হচ্ছেন, ভয় পাচ্ছেন জোহরান মামদানিকে। কারণ ভোটে জেতার আগে এই গিরগিটি ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন। আমেরিকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই হবে তার রাজনীতি। ক্ষমতায় এলে তিনি 24 ঘন্টায় পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দেবেন। তিনি বলেছিলেন জিনিসপত্রের দাম কমাবেন। অথচ ক্ষমতায় আসার পর থেকে তিনি সারা পৃথিবীতে একটার পর একটা যুদ্ধ করে যাচ্ছেন আর আমেরিকার সাধারণ মানুষের জীবনকে তিনি ওষ্ঠাগত করছেন। তাই জোহরান মামদানি এই ধনতান্ত্রিক রক্তপিপাসু রাজনৈতিক নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিউ ইয়র্কে প্রস্তাব করেছেন একটি নতুন ট্যাক্স, যার নাম পিয়েডাটিয়ার ট্যাক্স, যেখানে ডোনাল্ড ট্রাম্প গরিবদের পকেট কেটে ইরানের সাধারণ মানুষ খুন করছে যুদ্ধ বাদিয়ে, সেখানে জোহরান মামদানি তিনি উল্টো পথে হাঁটছেন। আমেরিকার যারা ধনকুবের
তাদের পকেট থেকে পয়সা কেটে গরিব মানুষ তারা যেন মাথার উপরে ছাদ পায়, তারা যেন খিদে দুমুঠো খাবার পায়, আমেরিকার নিউ ইয়র্ক শহরে বসবাসকারী দরিদ্র শিশু তারা যেন সরকারি চিকিৎসা পায়, তা নিশ্চিত করবার জন্য এই সমস্ত ধনকুবের ডোনাল্ড জে ট্রাম্প, জেফ বেজোস, মাইকেল ডেলদের মতো বিলিয়নারদের উপরে নতুন তিনি ট্যাক্স বসিয়েছেন। অর্থাৎ রিচেস্ট অফ দ্য রিচ, তাদের পকেট থেকে, ধনীদের মধ্যে সবচেয়ে ধনী যারা, তাদের কাছ থেকে টাকা নিয়ে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, যারা নিউ ইয়র্ক শহরের সব থেকে গরিব হতদরিদ্র মানুষ, তাদের জন্য নতুন ট্যাক্স বসিয়েছেন, যে ট্যাক্সের নাম পিয়েদার ট্যাক্স, requiring ultra wealthy and global elites to pay their fair share। নিউ ইয়র্ক শহর হলো গোটা পৃথিবীর পুঁজিবাদীদের আতুর ঘর, দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ক্যাপিটালস। সারা পৃথিবীর ধনী মানুষদের শখের ঠিকানা নিউ ইয়র্ক শহর। নিউ ইয়র্ক শহরে সব গগনচুম্বী প্রাসাদ ম্যানহাটনে, যেগুলোকে বলা হয় বিলিয়নিয়ারদের কলোনি, সেই কলোনিতে পড়ে রয়েছে সব ফাঁকা বিলাসবহুল বাড়ি, যেখানে বাস করবার কেউ নেই। 130-এরও অধিক বিলিয়নিয়ারের ঠিকানা এই ম্যানহাটন অঞ্চল নিউ ইয়র্ক শহরের, আর তাদেরকেই তাক করেছেন জোহরান মামদানি। তবে পিয়েদার ট্যাক্সের মূল কথা হলো নিউ ইয়র্ক শহরে যাদের প্রধান বাড়ি নয়, শখের বাড়ি, তাদের বাড়ি অন্য শহরে, কিন্তু নিউ ইয়র্ক শহরে তারা বাড়ি করে রেখেছেন নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য, সেই সমস্ত বাড়ির উপরই লাগু হবে এই পিয়েদার ট্যাক্স। যে সমস্ত বাড়ির দাম 5 মিলিয়ন থেকে 25 মিলিয়নের মধ্যে, সেই সমস্ত বাড়ির বাজার মূল্যের উপর 0.5% হারে বাৎসরিক সারচার্জ দিতে হবে। অর্থাৎ 5 মিলিয়ন মূল্যের একটি বিলাসবহুল বাড়ির জন্য সেই বাড়ির মালিককে 1 বছরে এই পিয়েদার ট্যাক্স দিতে হবে $25,000। ভারতীয় টাকায় সেই অঙ্ক গিয়ে দাঁড়াবে 23 লক্ষ টাকা নিউ ইয়র্ক শহরে একটা অতিরিক্ত বাড়ি রাখার জন্য। আর সেই বাড়ির দাম যদি গিয়ে হয় 25 মিলিয়ন, তাহলে সেই বাড়ির বাজার মূল্যে যত টাকা দাম হবে তার 4% ট্যাক্স দিতে হবে বাৎসরিক হারে। শুধু নিউ ইয়র্ক শহরে বাড়িটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এই জন্যেই বাড়ির মালিককে 1 মিলিয়ন ট্যাক্স দিতে হবে অতিরিক্ত, যা ভারতীয় টাকায় হিসাব করলে গিয়ে দাঁড়াবে 9,30 লক্ষ টাকা। আর এই ট্যাক্সকে সমালোচকরা বলছে নিউ ইয়র্ক শহরকে খুন করার ষড়যন্ত্র করছেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরে ভূত বাস করবে, ধনীরা কোনোভাবেই এই শহর থাকবে না, তারা পালাতে শুরু করেছে। কারণ জোহরান মামদানি একজন ত্রাস, একটা ভীতির নাম। নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করে ছাড়বে জোহরান মামদানি। অন্যদিকে যারা জোহরান মামদানিকে সমর্থন করছেন, এই নীতির পক্ষে যারা সওয়াল করছেন, তারা বলছেন এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরে কেবল ধনীরা বাস করবে না, এই নিউ ইয়র্ক শহরকে যারা বাঁচিয়ে রেখেছে প্রাণের শক্তি দিয়ে, যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরও নিউ ইয়র্ক শহরে বাঁচার অধিকার আছে। তাই ধনীদেরকে ট্যাক্স দিতেই হবে গরিবদের বাঁচার জন্য। কেবলমাত্র ধনীদের দেশ নয় আমেরিকা, গরিবদেরও বাঁচার অধিকার আছে। তাই এই ট্যাক্স অবিলম্বে লাগু করতে হবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বর্তমানে নিউ ইয়র্কে 13,000 বাড়ি আছে, যে বাড়িগুলোর দাম এই 5 মিলিয়ন থেকে 25 মিলিয়ন ছাড়িয়ে 100 মিলিয়ন পর্যন্ত দামি বাড়ি রয়েছে। যে বাড়িগুলো তাদের প্রাথমিক বাস করবার বাড়ি নয়, অর্থাৎ তাদের মূল বাড়ি, মূল ঠিকানা আমেরিকার অন্যান্য শহর, কিন্তু নিউ ইয়র্ক শহর তাদের বিলাসের জন্য রয়েছে বাড়ি। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে কয়েক বছর আগেই মাইকেল ডেল, যিনি ডেল কোম্পানির সিইও, একটি বাড়ি কিনেছিলেন যার বাজার মূল্য ছিল 238 মিলিয়ন। সেই সময় সর্বাধিক দামি বাড়ি ছিল এই মাইকেল ডেলের। স্বাভাবিকভাবে এইরকম 13,000 বাড়ি রয়েছে নিউ ইয়র্ক শহরে, যাদের উপরে এই নতুন পিয়েদার ট্যাক্স বসতে চলেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্পই নিউ ইয়র্কের রিয়েল এস্টেট সাম্রাজ্যের ঠিকানা। এই নিউ ইয়র্ক শহর থেকে সাম্রাজ্য স্থাপন করে আজ আমেরিকার দুবারের রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু
একজন মেয়রের সঙ্গে লড়াই করে এটি উঠতে পারছেন না এই ডোনাল্ড ট্রাম্প। বিপুল অঙ্কের মাসুল গুনতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজে ওস্তাদ ডোনাল্ড ট্রাম্প। অতীতে তার নামে বহু এরকম মামলা রয়েছে যে রাষ্ট্রীয় ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আমেরিকার রাষ্ট্রপতি হয়েও কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় সেটাই তার একমাত্র লক্ষ্য। তাই নিউ ইয়র্কের মূল বাড়ির ঠিকানাকে কেটে তিনি নিয়ে গেছেন ফ্লোরিডার এই মারে-লাগো এই রাজপ্রাসাদে তিনি বর্তমানে বাস করেন, আর ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বসবাসের প্রাথমিক ঠিকানা। অথচ নিউ ইয়র্ক শহরে রয়েছে তার বিলাসবহুল একাধিক অ্যাপার্টমেন্ট। তার মধ্যে অন্যতম নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার, আর তার মধ্যে তার নিজের বাসের বাড়ি ছিল একেবারে টপ ফ্লোরে পেন্ট হাউস। 2019 সাল পর্যন্ত এটাই ছিল তার মূল বাসের ঠিকানা। কিন্তু আজ যেহেতু তিনি ফ্লোরিডার বাসিন্দা, অতএব এই ট্রাম্প টাওয়ারের উপরে বসতে চলেছে বিপুল পরিমাণের সারচার্জ। ট্রাম্প টাওয়ার পেন্ট হাউস, যার বাজার মূল্য 100 মিলিয়ন, তাতে দিতে হবে তাকে প্রতি বছর 4 মিলিয়ন করে ট্যাক্স। অন্যদিকে ট্রাম্প পার্ক এভিনিউতে ডোনাল্ড ট্রাম্পের অসংখ্য বাড়ি রয়েছে যেগুলো এই মুহূর্তে রেন্টেড বাড়ির কোন রকম সারচার্জ দিতে হবে না। তার নিজের ব্যবহারের জন্য তিনি 15টা ইউনিট রেখেছিলেন। সেই 15টা ইউনিটের বর্তমান বাজার মূল্য আনুমানিক 375 মিলিয়ন। আর এই 375 মিলিয়ন মূল্যের বাড়ির জন্য তাকে প্রতি বছর গুনতে হবে 15 মিলিয়ন ট্যাক্স। অপরদিকে ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারে তার 7টি বাড়ি রয়েছে আনরেন্টেড, যেটা তিনি ভাড়া দেননি। এই প্যালেস এবং আনরেন্টেড বাড়ির বর্তমান বাজার মূল্য হবে 15 মিলিয়ন, এবং এখানেও তাকে গুনতে হবে আরো $1 লক্ষ। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক শহরে কি বিশাল সাম্রাজ্য রয়েছে রিয়েল এস্টেটের। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রতি বছরে 19 মিলিয়ন ইউএসডি নতুন ট্যাক্স গুনতে হবে জোহরান মামদানির হাতে। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প বেজায় ক্ষুব্ধ। জোহরান মামদানির প্রতি তিনি ভয়ানক চটে গেছেন। তিনি কি লিখলেন চলুন এবার দেখে নিই ট্রুথ সোশ্যালে। স্যাডলি মেয়র মামদানি ইজ ডিস্ট্রয়িং নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করছে জোহরান মামদানি, অভিযোগ করছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মানি হানি, যার কাছে টাকা মধুর থেকেও মিষ্টি। সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি 19 মিলিয়ন নতুন করে ট্যাক্স গুনতে হয়, তিনি তো অভিযোগ করবেনই মামদানির বিরুদ্ধে। ইট হ্যাজ নো চান্স। ডোনাল্ড ট্রাম্প কাঁদছে নিউ ইয়র্ক শহরের ভবিষ্যৎ নেই মূল্য বলে। The United States of America should not contribute to its failure. এর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার ডোনাল্ড ট্রাম্প দায়ী নয়। It will only get worse. নিউ ইয়র্ক শহরের অবস্থা আরো খারাপ হবে। The tax policies are so wrong. ট্যাক্স পলিসি অত্যন্ত খারাপ, কারণ নিজের পকেট থেকে টাকা বেরোবে, গরিবের পকেট থেকে টাকা বেরোবে, দ্যাটস এ ফ্যান্টাস্টিক পলিসি। কিন্তু তার পকেট থেকে, ধনীদের পকেট থেকে যে টাকা বেরোয় সেটা খুব খারাপ পলিসি, ডোনাল্ড ট্রাম্পের খুব অপছন্দের। পিপল আর ফ্লিং, জনগণ পালিয়ে যাচ্ছে এই নিউ ইয়র্ক শহর ছেড়ে। দে মাস্ট চেঞ্জ দেয়ার ওয়েজ অ্যান্ড ফাস্ট। হিস্ট্রি হ্যাজ প্রুভেন দিস স্টাফ ডাজ নট ওয়ার্ক। অর্থাৎ সমাজতান্ত্রিক ভাবনা, এই দর্শন পৃথিবীতে কাজ করে না। মানে গরিবদেরকে খাওয়াবার কথা বললেই সেই আদর্শ কাজ করে না, ডোনাল্ড ট্রাম্প বলছেন। কোনটা চলে আর চলে না তার প্রমাণ কিন্তু আমাদের হাতে হাতে। এই মুহূর্তে আমেরিকার কত শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হিসেবে পছন্দ করছেন? অ্যাপ্রুভাল রেট মাত্র 35%। ওদিকে ডিসঅ্যাপ্রুভাল 64% মানুষ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য বিপদ ত্রাস, তাকে অবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ওদিকে জোহরান মামদানি, তাকে এই মুহূর্তে 48% মানুষ মনে করছেন তিনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য, তার মতো মেয়রই দরকার নিউ ইয়র্ক শহরে। আর 30% মানুষ তারা জোহরান মামদানির পলিসিকে সমর্থন করছেন না। স্বাভাবিক, কারণ নিউ ইয়র্ক শহরে অধিকাংশ ধনী মানুষ জোহরান মামদানিকে মেনে নিতে পারবেন না। আর 22% মানুষ তারা ভোট দেননি, কিন্তু
শতাংশের হিসেবে জোহরান মামদানির জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। গোটা পৃথিবীতে তিনি যেভাবে সাড়া পেলে মেয়র অফ নিউ ইয়র্ক হয়েছিলেন, সেইভাবেই তিনি এগিয়ে চলেছেন আমেরিকার সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের মন